সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইসরাইল শেখ, ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট। আমার আজকের বিষয় ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোল, যার বিষয় কোড হচ্ছে 66863। ইলেকট্রিক্যাল টেকনোলজি সপ্তম পর্বের ক্লাস। আজকে আমার 3 নাম্বার লেকচার এ বিষয়ের, এবং সেটা অধ্যায় 2 থেকে। আজকের আলোচ্য বিষয় প্যাসিভ ট্রান্সডিউসারের বিশেষ ধরন বা ফিচার অফ প্যাসিভ ট্রান্সডিউসার্স। শুরুতে আমরা আগে একটু জেনে নেই প্যাসিভ ট্রান্সডিউসার কি। আমরা যদি শুরুতে এই বিষয়টাতে আসি, আমরা এর আগের ক্লাসে জেনেছি যে প্যাসিভ ট্রান্সডিউসার কি, এর আগের ক্লাসে আমরা জেনেছি। তো সেই সূত্রে আমরা যদি আরেকবার একটু মনে করার চেষ্টা করি বা রিভিউ করি যে প্যাসিভ ট্রান্সডিউসার কি। আমরা প্যাসিভ ট্রান্সডিউসারের সংজ্ঞা থেকে জেনেছি যে যে ট্রান্সডিউসারের মাধ্যমে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিতে রূপান্তর করতে আলাদা বাইজিক সোর্সের প্রয়োজন হয়, সেটাই হচ্ছে প্যাসিভ ট্রান্সডিউসার। অর্থাৎ প্যাসিভ ট্রান্সডিউসার হচ্ছে এমন একটা ট্রান্সডিউসার যে ট্রান্সডিউসারের মাধ্যমে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিতে কনভার্ট করতে বাহ্যিক সোর্সের প্রয়োজন হয়, বা বাহ্যিক বাইরে থেকে সাপ্লাই দেওয়ার বা বাইরে থেকে বায়াসিং দেওয়ার প্রয়োজন হয়। আর আমরা ট্রান্সডিউসারের সংজ্ঞা থেকে জানি যে ট্রান্সডিউসার যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিতে কনভার্ট করে, বা যে কোনো এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে অথবা এক প্রকার এনার্জিকে অন্য প্রকার এনার্জিতে কনভার্ট করে, সেটা হচ্ছে ট্রান্সডিউসার। এখন আমরা জানলাম যে প্যাসিভ ট্রান্সডিউসার কি, যে ট্রান্সডিউসার গুলোর ক্ষেত্রে কি করা হয়, এটাকে কোন একটা সিগন্যালকে বা কোন একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে অন্য ইলেকট্রিক্যাল সিগন্যাল কনভার্ট করার জন্য বাইরের থেকে বা বাহ্যিক সাপ্লাইয়ের প্রয়োজন হয়। এটা হচ্ছে প্যাসিভ ট্রান্সডিউসার। এরপরে আসি, এই প্যাসিভ ট্রান্সডিউসার গুলোর কয়েকটা উদাহরণের মধ্যে আছে রেজিস্টিভ প্রেসার বা পজিশন ট্রান্সডিউসার, পোটেনশিওমিটার, রেজিস্টিভ প্রেসার ট্রান্সডিউসার, রেজিস্টিভ পজিশন ট্রান্সডিউসার ইত্যাদি। অনেক ধরনের প্যাসিভ ট্রান্সডিউসার রয়েছে। এর মধ্যে যদি আমরা আসি রেজিস্টিভ প্রেসার অ্যান্ড পজিশন ট্রান্সডিউসারের কাজ, অর্থাৎ রেজিস্টিভ প্রেসার এবং পজিশন ট্রান্সডিউসারের কাজ কি, সেটাতে যদি আমরা আসি, তাহলে আমরা কি দেখব, এখানে বলতেছে যে আমরা জানি যে রেজিস্টিভ ট্রান্সডিউসার হলো যাতে পদার্থের ভৌতিক কাঠামো যেমন দৈর্ঘ্য, ব্যাস, প্রস্থচ্ছেদ ইত্যাদি পরিবর্তনের ফলে রেজিস্ট্যান্সের মান পরিবর্তন হয়। রেজিস্ট্যান্সের মান পরিবর্তনের ফলে পরিবাহী দৈর্ঘ্যের পরিবর্তন সরণ বা ডিসপ্লেসমেন্টের পরিমাপের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তার মানে কি বলছে, যে রেজিস্টিভ ট্রান্সডিউসার হলো যাতে পদার্থের ভৌতিক কাঠামো হলো ফিজিক্যাল কোয়ান্টিটি। আমরা এর আগে যেটা বারবার বলেছি যে ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে ভৌতিক কাঠামো, অর্থাৎ যেটা দৃশ্যমান কাঠামো, সেটার মধ্যে আছে দৈর্ঘ্য, ব্যাস, প্রস্থচ্ছেদ, এগুলো হচ্ছে, অর্থাৎ যেগুলো যে কোনো একটা বস্তুর দৈর্ঘ্য কত, এর আয়তন কত, এর প্রস্থ কত, এর প্রস্থচ্ছেদ কত,
এর ব্যাস বা ব্যাসার্ধ কত, এগুলো যেহেতু দৃশ্যমান, এগুলো যেহেতু দেখা যায়, তার মানে এগুলো হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌতিক কাঠামো। এগুলো হচ্ছে ভৌতিক কাঠামো। এখন এই রেজিস্টিভ ট্রান্সডিউসার হলো যাতে পদার্থের এই সকল ভৌতিক কাঠামো পরিবর্তনের ফলে রেজিস্ট্যান্সের মান পরিবর্তন হয়। অর্থাৎ এই সকল রেজিস্টিভ ট্রান্সডিউসারের ক্ষেত্রে রেজিস্টিভ ট্রান্সডিউসারের ক্ষেত্রে যে এই সকল ভৌতিক কাঠামো দৈর্ঘ্য, প্রস্থ বা প্রস্থচ্ছেদ, ব্যাস, এই সকল ফিজিক্যাল কোয়ান্টিটির বা ভৌতিক অবকাঠামোর পরিবর্তনের ফলে এর রেজিস্ট্যান্সের পরিবর্তন হয়। যে কোনো একটা কন্ডাক্টরের কথা যদি আমরা চিন্তা করি বা একটা কেবলের কথা চিন্তা করি, যে এর ব্যাস যত বৃদ্ধি পায় বা এর ব্যাসার্ধ যত বৃদ্ধি পায়, আমরা জানি যে এর কন্ডাক্টিভিটি তত বাড়তে থাকে এবং রেজিস্টিভিটি তত কমতে থাকে। আমরা এর আগেই জানছি যে কোন একটা পদার্থের কোন একটা কি বলে কন্ডাক্টরের এর প্রস্থ বা এর ব্যাস যত বাড়তে থাকে তত এর কন্ডাক্টিভিটি বাড়তে থাকে, রেজিস্টিভিটি কমতে থাকে। তার মানে এখানে আমরা দেখতেছি যে এর ভৌতিক অবকাঠামোর ফলে এর রেজিস্টিভিটি বা এর রেজিস্ট্যান্স এর মানের পরিবর্তন হচ্ছে। আবার যদি আমরা দেখি যে কোনো একটা কন্ডাক্টর বা কোনো একটা কেবল, কোনো একটা তার, এর ক্ষেত্রে এর দৈর্ঘ্য যত বাড়বে এর রেজিস্ট্যান্স তত বাড়বে। অর্থাৎ এর দৈর্ঘ্যের সাথে আনুপাতিকভাবে বা প্রপোর্শনালি কি করবে, এই রেজিস্ট্যান্সের মান বাড়বে। অর্থাৎ দৈর্ঘ্য বাড়লে এর রেজিস্ট্যান্স বাড়বে, দৈর্ঘ্য কমলে এর রেজিস্ট্যান্স কমবে। অর্থাৎ এটা দৈর্ঘ্যের সাথে এই কোনো বস্তুর রেজিস্ট্যান্স, কোনো একটা কন্ডাক্টরের রেজিস্ট্যান্সটা নির্ভর করতেছে এর সরি এর সম্পর্ক হচ্ছে দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক এবং প্রস্থের সাথে ব্যস্তানুপাতিক। তো সেই সূত্রে আমরা দেখতেছি যে এর ভৌতিক অবকাঠামোর যে পরিবর্তন, এই পরিবর্তনের ফলে কোনো একটা কন্ডাক্টরের বা কোনো একটা পদার্থের বা কোনো একটা বস্তুর কি হচ্ছে, রেজিস্ট্যান্সের মান পরিবর্তন হচ্ছে। আবার এই রেজিস্ট্যান্সের মান পরিবর্তনের ফলে পরিবাহীর দৈর্ঘ্যের পরিবর্তন হয়। আবার অনেক জায়গায় এই রেজিস্ট্যান্সের মান পরিবর্তনের ফলে বা এর আগে ভৌতিক বস্তুর ভৌতিক অবকাঠামোর বা ভৌতিক বা ফিজিক্যাল কোয়ান্টিটির পরিবর্তনের ফলে এর রেজিস্ট্যান্সের পরিবর্তন হয়েছে। আবার কোথাও কোথাও কি হয়, রেজিস্ট্যান্সের পরিবর্তনের ফলে বা রেজিস্ট্যান্সের মানের পরিবর্তনের ফলে পরিবাহীর দৈর্ঘ্যের পরিবর্তন হয়, যার ফলে সরণ এবং পরিমাপের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। অর্থাৎ দৈর্ঘ্যের যে পরিবর্তন হয়, এই পরিবর্তনটা সরণ পরিমাপের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কোনো পরিবাহী কিংবা অর্ধ পরিবাহী পদার্থের টান বা স্ট্রেন প্রয়োগ করলে ইহাদের রেজিস্টিভিটির পরিবর্তন হয়। অর্থাৎ কোনো পরিবাহীর কিংবা অর্ধ পরিবাহী পদার্থের টান বা স্ট্রেন প্রয়োগ করলে ইহাদের রেজিস্টিভিটির পরিবর্তন হয়। এই নীতির উপর ভিত্তি করে স্টেইন গেজ বা স্টেইন গজ কাজ করে। তাহলে স্টেইন গেজ বা স্টেইন গজ কিসের উপর ভিত্তি করে কাজ করে? কোনো পরিবাহীর অথবা অর্ধ পরিবাহী পদার্থের টান প্রয়োগ করলে বা স্ট্রেন প্রয়োগ করলে ইহাদের রেজিস্টিভিটির পরিবর্তন হয়। এই নীতির উপর ভিত্তি করে স্টেইন গেজ কাজ করে। এই নীতি সরণ বা ডিসপ্লেসমেন্ট, ফোর্স বা বল এবং প্রেসার বা চাপ পরিমাপ করতে ব্যবহার করা হয়। এই স্টেইন গেজ বা এই স্টেইন গেজের এই নীতি কি কি কাজে ব্যবহার করা হয়? এই নীতি সরণ বা ডিসপ্লেসমেন্ট, বল বা ফোর্স এবং চাপ বা প্রেসার পরিমাপ করতে ব্যবহার করা হয়। আবার উষ্ণতা পরিবর্তনের ফলে পদার্থের রেজিস্টিভিটির পরিবর্তন হয়। অর্থাৎ অনেক জায়গায় উষ্ণতা পরিবর্তনের ফলে পদার্থের রেজিস্টিভিটিরও পরিবর্তন হয়। অর্থাৎ রেজিস্টিভিটির সাথে উষ্ণতা বা তাপ বা হিট এরও একটা সম্পর্ক রয়েছে। এরপরে পদার্থের এই গুণকে তাপমাত্রা পরিমাপে কাজে লাগানো হয়। কি করা হয়? পদার্থের এই গুণকে, পদার্থের যে এই গুণ আছে, এই গুণকে
তাপমাত্রা পরিমাপের কাজে ব্যবহার করা হয়। যেহেতু উষ্ণতা পরিবর্তনের ফলে পদার্থের রেজিস্টিভিটির পরিবর্তন হয়, আমরা জানতেছি যে উষ্ণতা বা তাপ বা হিট পরিবর্তনের ফলে কি বলছে যে কোনো পদার্থের রেজিস্টিভিটি পরিবর্তন হয়। তো সেই সূত্রে আমরা এই রেজিস্টিভিটি কতটুকু পরিবর্তন হবে, এর উষ্ণতা বা তাপ কতটুকু পরিবর্তন হলে এই নীতির উপর ভিত্তি করে আমরা রেজিস্টিভিটি মেজার করে এর তাপের পরিমাণটা নির্ণয় করতে পারবো। অর্থাৎ এটা সহজ যে আমরা যদি কোনো একটা পদার্থের উষ্ণতা পরিবর্তনের সাথে যেহেতু রেজিস্ট্যান্স পরিবর্তনের সম্পর্ক আছে, তো সেই সূত্রে আমরা কি করতে পারি, আমরা এই রেজিস্ট্যান্সকে পরিমাপ করে যে আমার কতটুকু রেজিস্ট্যান্স পরিবর্তন হইল, এই রেজিস্ট্যান্সকে পরিমাপ করে আমার আউটপুটে বা আমার কাঙ্ক্ষিত তাপটা কতটুকু তাপ পরিবর্তন হচ্ছে সেটা পরিমাপ করতে পারবো। এখন রেজিস্টিভ ট্রান্সডিউসারের বিভিন্ন প্রকার হয়ে থাকে, অর্থাৎ রেজিস্টিভ ট্রান্সডিউসার বিভিন্ন প্রকারের বা বিভিন্ন রকমের হয়ে থাকে। তন্মধ্যে নিচের তিনটি বেশি ব্যবহৃত হয়, অর্থাৎ তার মধ্যে উল্লেখ্য তিনটি বেশি ব্যবহৃত হয়। এর মধ্যে আছে পোটেনশিওমিটার, রেজিস্ট্যান্স প্রেসার ট্রান্সডিউসার আর রেজিস্টিভ পজিশন ট্রান্সডিউসার। অর্থাৎ রেজিস্টিভ ট্রান্সডিউসার বিভিন্ন প্রকার হয়ে থাকে, তন্মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় যে বিষয়গুলো, যে তিনটি, সে তিনটি হচ্ছে পোটেনশিওমিটার, রেজিস্টিভ প্রেসার ট্রান্সডিউসার এবং রেজিস্টিভ পজিশন ট্রান্সডিউসার। আমরা যদি একটু চিত্রের দিকে তাকাই, তাহলে চিত্রে এখানে আমাদের পোটেনশিওমিটার দেয়া আছে, রেজিস্টিভ পোটেনশিওমিটার দেয়া আছে। তো এই চিত্রগুলো দেয়া আছে, আমরা চিত্রগুলো দেখব। তো শুরুতে যদি আমরা একটু দেখি, প্রথমে পোটেনশিওমিটার বা পোটেনশিওমেট্রিক ট্রান্সডিউসার একটি প্যাসিভ টাইপ ট্রান্সডিউসার। শুরুতে আমাদের জানতে হবে যে এই যে আমরা পোটেনশিওমিটার বলতেছি, এই পোটেনশিওমিটার কি কি ধরনের ট্রান্সডিউসার। এই পোটেনশিওমিটার বা পোটেনশিওমেট্রিক ট্রান্সডিউসার হচ্ছে একটি প্যাসিভ টাইপ ট্রান্সডিউসার, কারণ একে অপারেট করার জন্য বাইরে থেকে বা বাহ্যিক সোর্সের বা বাহ্যিক সাপ্লাইয়ের প্রয়োজন হয়, যেহেতু এ কোনো সাপ্লাই জেনারেট করতে পারে না, ইহাকে বাহ্যিক সরবরাহের প্রয়োজন হয়। একটি রেজিস্টিভ পদার্থ ও স্লাইডিং কন্টাক্ট দ্বারা এ ধরনের ট্রান্সডিউসার গঠিত। তাহলে এই ধরনের ট্রান্সডিউসার কি নিয়ে গঠিত? একটা রেজিস্টিভ পদার্থ এবং স্লাইডিং কন্টাক্ট দ্বারা এ ধরনের ট্রান্সডিউসার গঠিত। স্লাইডিং কন্টাক্ট তিন ধরনের হতে পারে। স্লাইডিং কন্টাক্ট আবার কয় ধরনের হতে পারে? স্লাইডিং কন্টাক্ট আবার তিন ধরনের হতে পারে, যা চিত্র 2, 3 এবং 4-এ দেখানো হয়েছে। যদি আমরা একটু চিত্রের দিকে তাকাই, তাহলে চিত্রের দিকে কি দেখা যাচ্ছে? প্রথমে 1 নাম্বার চিত্রে আমরা যেটা দেখতেছি, এটা হচ্ছে একটা পোটেনশিওমিটার। এই যে এটা হচ্ছে আমার একটা পোটেনশিওমিটার। পোটেনশিওমিটারে এখানে তিনটা টার্মিনাল আছে, একটা টার্মিনাল, টার্মিনাল 1, টার্মিনাল 2, টার্মিনাল 3। এই টার্মিনাল 1 হচ্ছে ভিসিসি সাপ্লাই, টার্মিনাল 2 হচ্ছে যেখান থেকে আমি আউটপুট পাবো, আর টার্মিনাল 3 হচ্ছে গ্রাউন্ড বা কমন। এটা হচ্ছে আমার একটা পোটেনশিওমিটার। এটাকে আমরা অনেক সময় ভেরিয়েবল রেজিস্টর হিসেবেও চিনি। এই পোটেনশিওমিটারটাকে অনেক সময় আমরা ভেরিয়েবল রেজিস্টর হিসেবেও চিনি। এখন এই পোটেনশিওমিটারের যদি আমরা একটু ইন্টারনাল অবস্থাটা সার্কিটে বা ডায়াগ্রামের মাধ্যমে দেখি, তাহলে কেমন দেখা যাবে? যে এই যে এটা হচ্ছে আমার একটা এই 1 নাম্বার টার্মিনাল,
এই যে 1 নাম্বার টার্মিনালটা হচ্ছে এটা ভিসিসি। এখান থেকে আমরা পাবো আউটপুট, এবং এখানে এটা হচ্ছে আমার 3 নাম্বার গ্রাউন্ড। এটা যখন আমরা মুভ করব বা এটাকে যখন আমরা ঘুরাবো, তখন আমার এখানে এই যে এই আউটপুটটা ভ্যারি করবে। আউটপুটটা ভ্যারি করার ফলে যদি আমরা একটু পোটেনশিওমিটারের অপারেশনটা সংক্ষেপে দেখি, তাহলে পোটেনশিওমিটার আচ্ছা, পোটেনশিওমিটারের চিত্রগুলো আমরা এখানে দেখতে পারবো। তো সেই সূত্রে এখানে আমার এটা সহযোগিতা করবে। তো আমরা যদি সামনের দিকে আসি, তাহলে কি দেখি যে এখানে ট্রান্সলেটরি রেজিস্টিভ ডিভাইস, সরল সরণ বা লিনিয়ার ডিসপ্লেসমেন্ট পরিমাপে, রোটেশনাল রেজিস্টিভ ডিভাইস কৌণিক সরণ পরিমাপে, এবং হেলিক্যাল টাইপ উপরোক্ত উভয় পরিমাপের ক্ষেত্রে ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা চিত্র 2 নম্বরে যেটা দেখতেছি, চিত্র টু বা 2 নম্বর চিত্রে যেটা দেখতেছি, সেটা হচ্ছে আমার ট্রান্সলেটরি রেজিস্টিভ ডিভাইস, যেটা সরল সরণ বা লিনিয়ার ডিসপ্লেসমেন্ট পরিমাপের ক্ষেত্রে, এবং চিত্র 3 নম্বরে যেটা দেখতেছি সেটা হচ্ছে আমার রোটেশনাল রেজিস্টিভ ডিভাইস বা কৌণিক সরণ পরিমাপে, এবং 4 নাম্বার চিত্রের যেটা দেখতেছি সেটা হচ্ছে আমার হেলিক্যাল টাইপে, যেটা উপরোক্ত উভয় পরিমাপে ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখন এই পোটেনশিওমিটারটা কিভাবে কাজ করে, এই পোটেনশিওমিটারের কাজটা যদি আমরা একটু দেখি, তাহলে কি দেখতে পাই আমরা একটু যদি দেখি। এখানে দেখা যাচ্ছে যে যখন আমরা এখানে একটা সাপ্লাই দিব, এটা হচ্ছে আমার ব্যাটারি বা ভোল্টেজ সোর্স, বা এটা হচ্ছে আমার সাপ্লাই, এটা হচ্ছে আমার সোর্স যেখান থেকে আমি সাপ্লাই দেব। এটা হচ্ছে সেই সোর্স বা ব্যাটারি বা ডিসি সোর্স। এখান থেকে আমরা যখন কোনো একটা সাপ্লাই দিব, সাপ্লাই দেওয়ার ফলে এটা যদি আমি পজিটিভ ধরে নিই, এটা হচ্ছে আমার পজিটিভ সাপ্লাই বা সাপ্লাইয়ের পজিটিভ টার্মিনাল, এটা হচ্ছে সাপ্লাইয়ের নেগেটিভ টার্মিনাল। আমরা যখন সার্কিটের সাথে কানেক্ট করি কোনো একটা পোটেনশিওমিটারকে, তাহলে সেটা কিভাবে কানেক্ট করি এবং কিভাবে কাজ করে সেটা যদি আমরা একটু দেখি, তাহলে এখানে এটা হচ্ছে আমার যে সোর্স বা ব্যাটারি বা ডিসি সোর্স, এটা দেখতেছি, এটা হচ্ছে আমার পজিটিভ টার্মিনাল সাপ্লাইয়ের বা সোর্সের, আর এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল বা সোর্সের নেগেটিভ সাইড। এখন এ কি করছে, এখান থেকে এই পর্যন্ত এখানে এসে একটা ভ্যারিয়েবল রেজিস্টার এখানে সংযুক্ত করে দিয়েছে, যেটা লিনিয়ার টাইপ। একটা লিনিয়ার টাইপ ভেরিয়েবল রেজিস্টার এখানে কানেক্ট করে দিয়েছি। কানেক্ট করে দেওয়ার পরে এখানে কি করছি, আমি এই যে নেগেটিভ টার্মিনাল, এই নেগেটিভ টার্মিনালের সাথে সংযুক্ত করে দিয়েছি। এখন সংযুক্ত করে দেওয়ার পরে এখান থেকে আমরা চাচ্ছি যে আমাদের ইনপুটটা ফিক্সড, বাট আউটপুটটা আমরা ভেরিয়েবল চাচ্ছি। যেহেতু এটা পোটেনশিওমিটার, এই পোটেনশিওমিটারের আউটপুটটা চাচ্ছি যেটা ভ্যারি করবে, অর্থাৎ কম বা বেশি যে কোনো ধরনের ভোল্টেজ আমরা পাইতে পারি। সেটা কম চাইলে আমরা কম পাবো, বেশি চাইলে বেশি পাবো, অর্থাৎ আমরা আউটপুটের ভোল্টেজটাকে ভ্যারিয়েবল আকারে পেতে চাচ্ছি। তাহলে আমরা কি করব, এখানে যখন সাপ্লাই দিচ্ছি, সাপোজ এখানে যদি আমরা 5 ভোল্ট সাপ্লাই দিই, বা এখানে যদি আমরা 12 ভোল্ট সাপ্লাই দিই, সাপোজ এখানে সোর্সে আমরা 12 ভোল্ট সাপ্লাই দিচ্ছি, 12 ভোল্ট সাপ্লাই দেওয়ার ফলে এখানে একটা নির্দিষ্ট ভোল্টেজ আমার ড্রপ হবে। নির্দিষ্ট, যদি আমরা এই অংশটুকু, এই আউটপুট অংশটুকু নাই, যদি আমরা ধরে নেই যে এখানে আমার আউটপুট অংশটুকু আপাতত নাই, এই অবস্থাতে আমরা কি দেখতেছি যে এখানে আমি 12 ভোল্ট সাপ্লাই দিছি। 12 ভোল্ট সাপ্লাই দেওয়ার ফলে এটা হচ্ছে আমার পজিটিভ টার্মিনাল। এই পজিটিভ টার্মিনাল থেকে কি করবে, ভোল্টেজ এদিক দিয়ে আসবে, এসে এই 12 ভোল্ট এখানে ড্রপ হবে। এখানে এই পোটেনশিওমিটার বলি বা এই ভেরিয়েবল রেজিস্টার বলি, এই ভেরিয়েবল রেজিস্টারই কি করবে, এই 12 ভোল্ট ড্রপ হয়ে এদিক দিয়ে আমার সার্কিট কমপ্লিট করবে। এটা হচ্ছে আমার বেসিক, যদি আমরা আউটপুটটা না ধরি, ইনপুটের অপারেশন। এখন বলতেছি যে যেহেতু এটা আমি পোটেনশিওমিটার হিসেবে ব্যবহার করছি, তাহলে কি করতে হবে, এখানে আমরা কি করছি যে এইখান থেকে একটা অংশ বা একটা কানেক্ট করে দিছি কার সাথে, আমার আউটপুটের পজিটিভের সাথে। আউটপুট, বা এখানে যদি আউটপুট ধরি, ভি আউটপুট ধরি,
বা আউটপুট ভোল্টেজ ধরি বা লোড ধরি, যেটা ধরি না কেন, এটার পজিটিভের সাথে কি করছি, এখান থেকে একটা সংযুক্ত করে দিয়েছি। আর এখানকার নেগেটিভ কি করছি, শর্ট করে দিয়েছি। তার মানে আমার ইনপুট এবং আউটপুটের নেগেটিভ সেম। ইনপুট এবং আউটপুটের নেগেটিভ অংশটা কিন্তু আমি শর্ট করে দিয়েছি বা কমন করে নিয়েছি, যেহেতু এটা আমার সেম। বাট আমি অপারেট করতেছি বা কাজ করতেছি কার উপরে, পজিটিভ অংশের উপরে। তো সেই সূত্রে নেগেটিভটা আমার এখানে শর্ট করা আছে, এখানে নেগেটিভটা এই নেগেটিভ শর্ট করা আছে, একই সাথে এখানেও শর্ট করা আছে। এখন আমি মূল অপারেশনে যদি আসি, তাহলে এখান থেকে যখন 12 ভোল্ট সাপ্লাই দেওয়া হবে, তার মানে এইখান থেকে এই পর্যন্ত আড়াআড়িতে কিন্তু আমার 12 ভোল্টই আছে। এখান থেকে অর্থাৎ আমি এইখান থেকে নেগেটিভ অংশ এবং এটাকে, এই যে এখানে এর আউটপুটের যে পজিটিভ অংশ, এই পজিটিভ অংশটাকে যদি আমি এখানে সংযুক্ত করি, এই উপরে সংযুক্ত করি, তাহলে কিন্তু আউটপুটে আমি 12 ভোল্টই পাবো। কিন্তু আমার আউটপুটে যদি আমি কম ভোল্ট চাই এবং সেটা ভ্যারিয়েবল, অর্থাৎ আমার কখনো 12 ভোল্ট দরকার, কখনো 8 ভোল্ট দরকার, কখনো 6 ভোল্ট দরকার, কখনো 4 ভোল্ট দরকার। দ্যাট মিন্স আমার আউটপুট ভোল্টেজটা আমি ইচ্ছামতো ভ্যারি করাইতে পারবো। এমন যদি চাই, তাহলে কি করতে হবে, এই যে এখানে এটা হচ্ছে আমার মুভেবল, এই যে এই অংশটা হচ্ছে আমার মুভেবল। এই যে এখানে আমরা যেটা দেখতেছি, যদি একটা ফিজিক্যাল পটেনশিওমিটারের কথা চিন্তা করি বা একটা ফিজিক্যাল পটেনশিওমিটারের দিকে যদি আমি তাকাই, তাহলে আমরা কি করি, আমরা এটাকে ঘুরাই, সরি, এটাকে ঘুরানোর ফলে কি আমার আউটপুটে ভোল্টেজটা রেগুলেট করে বা কম বা বেশি হয়। আমরা অনেক সময় ফ্যানের রেগুলেটর ব্যবহার করি বা যে কোনো ভলিউম অপারেশনের জন্য ব্যবহার করি, বা ভলিউম কমানো বা বাড়ানোর জন্য ব্যবহার করি। এখন ওই ক্ষেত্রে বা ফ্যানের রেগুলেটরের কথাও যদি চিন্তা করি, তাহলে কি করবে, এইখান থেকে কি হবে, তাহলে যখন আমি ঘুরাইয়ে এখানে নিয়ে আসবো, তখন আমার ইনপুট ভোল্টেজের সম্পূর্ণ ভোল্টেজটাই আমরা আউটপুটে পাবো, যখন আমরা এটা যেহেতু মুভেবল, মুভ করতে পারবে। তো সেই সূত্রে এখানে যখন আমরা কানেক্ট করব, কারণ এখানে যখন আমরা কানেক্ট করব, তখন আমার এইখানে এই পর্যন্ত কোনো ভোল্টেজ ড্রপ হয় নাই। যেহেতু কোনো ভোল্টেজ ড্রপ হয় নাই, সেই সূত্রে আমার ইনপুট ভোল্টেজের পুরো ভোল্টেজটাই আউটপুটে পাবো। অর্থাৎ ইনপুটে আমি 12 ভোল্ট দিলে আউটপুটে আমি 12 ভোল্টই পাবো। কিন্তু যদি আমরা আউটপুটে কম ভোল্টেজ পেতে চাই, তাহলে কি করব, এটাকে, এই যে এই অংশটা মুভ করে এটাকে কি করব, আমরা ডিসপ্লেস বা একটু নিচের দিকে দিব। যখন একটু নিচের দিকে দেব, তখন যেহেতু এটা রেজিস্ট্যান্সের মান, তো সেই সূত্রে এখানে যেহেতু এটা রেজিস্টর এবং রেজিস্টরের কারণে এখানে যেহেতু একটা ভোল্টেজ ড্রপ হবে, তো সেই সূত্রে যত নিচের দিকে যাব, তত এর ভোল্টেজ ড্রপের পরিমাণ বাড়তে থাকবে। এবং যত নিচের দিকে যাচ্ছি, তত যেহেতু ভোল্টেজ ড্রপের মান বাড়তে থাকবে, তো সেই সূত্রে আমরা আউটপুটে ভোল্টেজ কম পেতে থাকবো। অর্থাৎ আমরা মুভ করে যখন এটাকে ঘুরাইয়ে যখন এটার প্লেসটাকে আস্তে আস্তে নিচের দিকে দিব, তখন এটা কি করবে, আস্তে আস্তে যখন নিচের দিকে যাবে, তখন এখানে ভোল্টেজ ড্রপের মান আস্তে আস্তে পর্যায়ক্রমে বাড়তে থাকবে। আর যখন বাড়তে থাকবে, তখন কি করবে, এটা আউটপুটে ভোল্টেজের পরিমাণটা কম পেতে থাকবো। তো যেহেতু এটা ভোল্টেজ, এবং একটা সময় যদি আমরা এখানে কানেক্ট করে ফেলি, অর্থাৎ এটাকে ঘুরাইতে ঘুরাইতে এইখানে নিয়ে আসি, তাহলে আমার ম্যাক্সিমাম ভোল্টেজটা এখানে ড্রপ হয়ে যাচ্ছে। আর এখানে খুব কম পরিমাণ ভোল্টেজ পাবো অথবা ভোল্টেজটা পাবো না। এটা ডিপেন্ড করতেছে আমার কি পরিমাণ রেজিস্ট্যান্স আছে এবং রেজিস্টারে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে এর উপরে। যদি সম্পূর্ণ ভোল্টেজটা ড্রপ করে দেয় বা এর মানটা যদি অনেক বেশি হয়, যদি ভোল্টেজ ড্রপের মান বেশি হয়, তাহলে আলটিমেটলি এখানে বেশি পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে। আর বেশি পরিমাণ ভোল্টেজ ড্রপ হলে আমরা আউটপুটে ভোল্টেজ খুবই নগণ্য বা খুবই কম পাবো। মূলত এই পর্যায়ে বা এইভাবে বা এই নীতিতে এই পোটেনশিওমিটারটা আমার এখানে কাজ করতেছে। তো আমরা এখানে শুরুতে জানলাম কি, এটা হচ্ছে আমার ট্রান্সলেটরি লিনিয়ার ডিসপ্লেসমেন্ট বা ট্রান্সলেটরি রেজিস্টিভ ডিভাইস এটা। এখন যদি আমরা রোটারি দেখি, অর্থাৎ চিত্র নাম্বার 3, এই চিত্র নাম্বার 3-এ আমরা যদি দেখি, তো চিত্র নাম্বার 3-এ কি দেখতেছি, যে এটা হচ্ছে আমার রোটারি রেজিস্টিভ ডিভাইস, যা কৌণিক সরণ পরিমাপে ব্যবহৃত হয়। এই কৌণিক সরণের ক্ষেত্রে বা লিনিয়ার রোটেশনাল রেজিস্টিভ ডিভাইসের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে কি দেখতেছি,
এখানে এটা হচ্ছে আমার আউটপুট ভোল্টেজ, যেটা আউটপুটে আমি পেতে চাচ্ছি। একটু যদি এখানে আমরা দেখি যে এখানে আমরা ৩ টা টার্মিনাল দেখতেছি। টার্মিনাল 1, টার্মিনাল 2 এবং টার্মিনাল 3। তো সেই সূত্রে এখানে এটা হচ্ছে আমার টার্মিনাল 1, এটা হচ্ছে টার্মিনাল 2 এবং এটা হচ্ছে টার্মিনাল 3। তো এখানে এই চিত্রে যদি আমরা দেখি তাহলে এই চিত্রের হিসাবে এখানে আসে হচ্ছে টার্মিনাল 1, এটা হচ্ছে আমার টার্মিনাল 2 এবং এটা হচ্ছে আমার টার্মিনাল 3। এটা টার্মিনাল 3, এটাও বলতে পারি আমরা টার্মিনাল 3, এখানেও বলতে পারি টার্মিনাল 3, এখানেও বলতে পারি টার্মিনাল 3। যেহেতু আমার এই ৩ টা অংশই কি আছে, শর্ট করা আছে। সিমিলারলি আমরা যদি এখন এইখানে দেখি, তো এইখানে আহ, এটা হচ্ছে আমার সাপ্লাই ভোল্টেজ, ভিসিসি বলি বা সাপ্লাই ভোল্টেজ বলি, আহ, বা সোর্স ভোল্টেজ বলি, যেটাই বলি না কেন, এটা হচ্ছে আমার সেই সোর্স ভোল্টেজ বা ভিএস। এই সোর্স ভোল্টেজটা এখান থেকে যখন আমরা সাপ্লাই দিচ্ছি, এটা হচ্ছে আমার ১ নাম্বার টার্মিনাল। এই ১ নাম্বার টার্মিনাল থেকে কি করতেছে, আমার কারেন্টটা সোজা কি হচ্ছে, আহ এখান দিয়ে, এটা হচ্ছে আমার পজিটিভ টার্মিনাল, এখান এখান দিয়ে পজিটিভ টার্মিনাল, এখানে এসে আমার পজিটিভ অংশ এখানে গেছে, আবার পজিটিভ অংশ এখানেও গেছে। তাহলে এখানে আমার ভ্যারি করতেছে কি, ভ্যারি করতেছে নেগেটিভ অংশ, অথবা ভ্যারি করতেছে আমরা পজিটিভ অংশ যদি বলি, সেটা হতে পারে। যে এইখান থেকে যদি আমরা দেখি তাহলে এটা হচ্ছে আমার পজিটিভ অংশ। এই পজিটিভ অংশটা এখানে কি করবে, রোটেশনালি চেঞ্জ হচ্ছে। এই যে এখানে যেটা লিনিয়ার ছিল বা সরল রৈখিক ছিল, আহ, এখন আর সেটা, যেহেতু এটা রোটেশনাল, তো রোটেশনালের ক্ষেত্রে কি করছে যে সরল রৈখিকও নাই এবং লিনিয়ারও নাই। তার মানে এটা কি হয়েছে, যেহেতু এটা আমার রোটেশনাল, আমরা এর আগেই জানছি, তো সেই সূত্রে এটা হচ্ছে আমার সেই রোটেশনাল রেজিস্টিভ ডিভাইস, যেটা এটা রোটেশনালি কি করবে, দেয়া আছে। তো সেই সূত্রে এখন এই ক্ষেত্রে এই যে যে পোটেনশিওমিটারটা আমরা দেখছিলাম, এই যে সেই পোটেনশিওমিটারটা যেটা রোটেশনালি, এবং এই যে এই অংশটা হচ্ছে আমার, এই অংশটা যেটা মুভ করবে, মুভ করার ফলে কি করবে, আমার এদিক দিয়ে আস্তে আস্তে রেজিস্ট্যান্সের মান বাড়বে, যেখানে আউটপুটে আমরা ভোল্টেজ কম পাবো, এবং রেজিস্ট্যান্সের মান যখন আমরা কমায় রাখবো তখন কি করব, আউটপুটে ভোল্টেজের পরিমাণ বেশি পাবো। এটা হচ্ছে আমার সেই রোটেশনালি মুভমেন্ট। তো এটা হচ্ছে আমার সেটা, যে এখানে এটা, এই যে লিনিয়ার অংশটাই এখানে আমরা রোটেশনালি দেখতেছি, বাকি কানেকশন সেম। এরপরে আমরা যখন চিত্র নাম্বার 4-এ যাব, তো চিত্র নাম্বার 4-এ আছে কি, রেজিস্টিভ পোটেনশিওমিটার। রেজিস্টিভ পোটেনশিওমিটারের যেটা হচ্ছে আমার কি বলছে এটাকে, হেলিক্যাল। চিত্র নাম্বার শেষে যেটা আমরা দেখতেছি, বা চিত্র নাম্বার 4-এ যেটা দেখতেছি, সেটা হচ্ছে হেলিক্যাল টাইপ রেজিস্টিভ ট্রান্সডিউসার, বা সরি রেজিস্টিভ পোটেনশিওমিটার। তো এটার ক্ষেত্রে আমরা দেখতেছি যে কি করছে, যে আমার সাপ্লাই ভোল্টেজ কই, এই যে এটা হচ্ছে আমার ভিএস বা সাপ্লাই ভোল্টেজ, এটা হচ্ছে আমার ভিএস বা সাপ্লাই ভোল্টেজ। আর এই সাপ্লাই ভোল্টেজ থেকে এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে বি, এবং এটা হচ্ছে, এই যে এটা হচ্ছে সি এলিমেন্ট। এখানে আমরা যে স্লাইডিং কন্ট্যাক্টের কথা বারবার বলতেছি, আমরা এর আগেও বলে আসছি, এই যে সেই স্লাইডিং কন্ট্যাক্ট যেটা স্লাইড করবে, স্লাইড করার ফলে আমার এই যে এখানে রেজিস্ট্যান্স এলিমেন্ট বা রেজিস্টিভ এলিমেন্ট আছে, এই রেজিস্টিভ এলিমেন্টের উপরে এটা কি করবে, স্লাইড করবে। আর যখন এই রেজিস্টিভ এলিমেন্টের উপরে আমার এটা স্লাইড করবে, তখন কি করবে, এই রেজিস্টিভ এলিমেন্টের ফলে আমরা আউটপুটে কম বা বেশি পরিমাণের ভোল্টেজ পাবো। কি কারণে, এই চিত্রের কারণে। এরপরে আসি স্ট্রেন গেজ, ও সরি, এরপরে আছে এ ধরনের ট্রান্সডিউসারের সুবিধা অসুবিধা, অর্থাৎ পোটেনশিওমেট্রিক বলি, বা পোটেনশিওমিটার বা পোটেনশিওমেট্রিক ট্রান্সডিউসার বলি। এই ট্রান্সডিউসারের সুবিধা অসুবিধাগুলো কি কি, এক নজরে যদি সেগুলো আমরা দেখে নেই। সুবিধাসমূহ হচ্ছে এর খরচ কম, এর পরিচালনা বা অপারেট সহজ,
এর বড় মাপের সরণ পরিমাপে কার্যকর হয়, অর্থাৎ এটার খরচ কম, এটা পরিচালনা করতে সহজ এবং বড় মাপের সরণ পরিমাপের ক্ষেত্রে এটা কার্যকর এবং বৈদ্যুতিক দক্ষতা খুব বেশি বা ইলেকট্রিক্যাল এফিসিয়েন্সি অনেক বেশি। এটা হচ্ছে সুবিধা। এরপরে অসুবিধা। অসুবিধাগুলো কি কি? অসুবিধাগুলোর শুরুতেই আছে স্লাইডিং কন্টাক্ট চলাচলের জন্য বড় বলের বা ফোর্সের প্রয়োজন। কি বলছে? স্লাইডিং কন্টাক্ট চলাচলের জন্য বড় বলের বা বড় ফোর্সের প্রয়োজন। অর্থাৎ স্লাইডিং কন্টাক্ট চলাচলের জন্য বা আমরা যে স্লাইডিং কন্টাক্টের কথা বারবার বলতেছি, এই স্লাইডিং কন্টাক্ট পরিচালনার জন্য বা স্লাইডিং কন্টাক্ট চলার জন্য আমার বেশি পরিমাণ বা বড় বলের প্রয়োজন। এটা একটা অসুবিধা। আর একটা অসুবিধা হচ্ছে স্লাইডিং কন্টাক্ট ভেঙে যেতে পারে কিংবা অসজ্জিত হয়ে যেতে পারে। অর্থাৎ এই স্লাইডিং কন্টাক্টটা আরেকটা অসুবিধা হচ্ছে যে এই স্লাইডিং কন্টাক্টটা ভেঙে যেতে পারে বা অসজ্জিত হয়ে যেতে পারে। এরপরে রেজিস্ট্যান্স প্রেসার ট্রান্সডিউসার। রেজিস্ট্যান্স প্রেসার ট্রান্সডিউসার সরি স্ট্রেন গেজ। রেজিস্ট্যান্স প্রেসার ট্রান্সডিউসার হচ্ছে চাপের পরিবর্তনের ফলে ট্রান্সডিউসারের সেন্সিং উপাদানের রেজিস্ট্যান্সের পরিবর্তন ঘটে। অর্থাৎ রেজিস্ট্যান্স প্রেসার ট্রান্সডিউসার কি? রেজিস্ট্যান্স প্রেসার ট্রান্সডিউসার হচ্ছে যে ট্রান্সডিউসারের চাপের পরিবর্তনের ফলে ট্রান্সডিউসারের সেন্সিং উপাদানের বা সেন্সিং রেসপন্সের রেজিস্ট্যান্সের পরিবর্তন ঘটে। অর্থাৎ রেজিস্ট্যান্স প্রেসার ট্রান্সডিউসার হচ্ছে এমন একটা ট্রান্সডিউসার যেটার ক্ষেত্রে চাপের পরিবর্তন হলে এর সেন্সিং উপাদানের যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সের পরিবর্তন ঘটে। এই নীতির উপর ভিত্তি করে এ ধরনের ট্রান্সডিউসার কাজ করে। অর্থাৎ এর চাপের পরিবর্তনের ফলে, অর্থাৎ এর নীতিটা হচ্ছে এর চাপের পরিবর্তনের ফলে ট্রান্সডিউসারের সেন্সিং উপাদানের রেজিস্ট্যান্সের পরিবর্তন ঘটে। এই নীতির উপর ভিত্তি করে এ ধরনের ট্রান্সডিউসার কাজ করে। এখন রেজিস্ট্যান্স প্রেসার ট্রান্সডিউসার দু প্রকারের হয়ে থাকে। রেজিস্ট্যান্স প্রেসার ট্রান্সডিউসার দু ধরনের হয়ে থাকে, যথা ইলেকট্রোমেকানিক্যাল রেজিস্ট্যান্স ট্রান্সডিউসার, অর্থাৎ এটা দু ধরনের। একটা হচ্ছে ইলেকট্রোমেকানিক্যাল রেজিস্ট্যান্স ট্রান্সডিউসার আর আরেকটা হচ্ছে স্টেন গেজ। এখন আসি যে ইলেকট্রোমেকানিক্যাল রেজিস্ট্যান্স ট্রান্সডিউসার। এটার হচ্ছে যাতে ইলেকট্রোমেকানিক্যাল রেজিস্ট্যান্স ট্রান্সডিউসার হচ্ছে এমন একটা ট্রান্সডিউসার যাতে চাপ, পীড়ন, অবস্থান, সরণ কিংবা অন্য যান্ত্রিক কম্পনকে পরিবর্তনশীল রেজিস্টরে প্রয়োগ করা হয়। অর্থাৎ কি করা হয় এই নীতিতে বা এটার ক্ষেত্রে কি করা হয়? এটার ক্ষেত্রে বা এই নীতিতে চাপ, পীড়ন, অবস্থান, সরণ কিংবা অন্য যান্ত্রিক কম্পনকে পরিবর্তনশীল রেজিস্টরে প্রয়োগ করা হয়। আর এরপরে আছে স্ট্রেন গেজ। আমরা স্ট্রেন গেজটা আজকে আলোচনা করতেছি না, কারণ আমাদের সময়ের স্বল্পতা, আমাদের সময় শেষ। তো সেই সূত্রে আজকে স্ট্রেন গেজটা হচ্ছে না। আমরা আগামী ক্লাসে স্ট্রেন গেজ থেকে ইনশাল্লাহ শুরু করব। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।